আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রোববার একসাথে ৩০০ আসনে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা, বাদ পড়েছেন জনপ্রিয়তা হারানো এমপিরা, অগ্রাধিকার পাচ্ছেন তারকা, তরুণ ও নারীরা। জাতীয় পার্টির প্রার্থী ঠিক করতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু। সোমবার জানা যাবে চূড়ান্ত তালিকা, এখনও ফর্ম নেননি রওশন এরশাদ। এবারও সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের আভাস রাশেদা সুলতানার। ভোটাররা এলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে, প্রত্যাশা আনিসুর রহমানের। সরকার জনসমর্থনের অভাবে বিরোধী দলের নেতাদের নিজেদের পক্ষে নেয়ার চেষ্টা করছে, অভিযোগ বিএনপির। তাফসিল বাতিলের দাবি পেশাজীবীদের। এবং ওমানে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হওয়ায় শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা, দ্রুত অচলাবস্থা নিরসনের তাগিদ দিলেন বিশ্লেষকরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ পর্যন্ত 4 বিভাগে দলের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আগামী রোববার একসঙ্গে ৩০০ আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবার প্রার্থী মনোনয়নে অগ্রাধিকার পাচ্ছেন তারকা, তরুণ ও নারীরা, আর বাদ পড়েছেন এলাকায় জনপ্রিয়তা হারানো এমপিরা। গণভবনে মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওবায়দুল কাদের। মিজান শাহজাহানের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দ্বিতীয় দিনের মতো আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের মুলতবি বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নতুনও এসেছে, বাদও গেছে। এ সময় তিনি বলেন, বিভাগ বা জেলাওয়ারি কোনো প্রার্থীর নাম প্রকাশ করা হবে না, ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করে একসঙ্গে জানিয়ে দেওয়া হবে। আমরা যেসব মনোনয়ন দিয়েছি সেই সব মনোনয়নে ভুল ত্রুটিও থাকতে পারে, সেটাও আমাদের সংশোধনের একটা সুযোগ রেখেছি। আমরা এই জন্য ঠিক করেছি ভিন্নভাবে প্রার্থীতা কোনো বিভাগওয়ারি বা জেলাওয়ারি দিতে চাই না। আমরা একসঙ্গে ৩০০ আসনের প্রার্থীতা ঘোষণা করতে চাই। যারা এলাকায় জনপ্রিয়তা হারিয়েছে তারা এবার বাদ পড়ছেন বলে জানান ওবায়দুল কাদের। পিপলের কাছে অ্যাকসেপ্টেবল না হলে ওই প্রার্থী আমরা কেন অ্যাকসেপ্টেবল না এমন যারা আছে এমপি, তাদের আমরা নতুন করে দিচ্ছি না। এর মধ্যে নতুনরাও আসছে। রিপোর্টে যাদের জেতার সম্ভাবনা বেশি, তারা পুরুষ হোক নারী হোক, আমরা প্রাধান্য দেব। সাকিব আল হাসান সহ তারকা এবং তরুণ ও নারীরা এবার মনোনয়নে অগ্রাধিকার পাচ্ছেন বলেও জানান তিনি। বাংলাদেশের যে কোনো জায়গায় সে দাঁড়াতে পারে, কত নায়ক কত নায়িকা, শুধু পশ্চিমবঙ্গেই নির্বাচনে অংশগ্রহণ করে। তো এরা তো ডিরেক্টলি দল করেনি, তারপর এদেরকে মনোনয়ন, তারকাদের মনোনয়ন দেওয়া, এটা ভারতের মতো বৃহত্তর গণতান্ত্রিক দেশও আছে। অনেক ইম্পর্টেন্ট লোকেরা, স্টাররা ভারতের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে। বিএনপি জ্বালাও পোড়াও করে নির্বাচন ঠেকাতে পারবে না বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। তারা জোটগতভাবে না এলেও এককভাবে নির্বাচনে অংশ নেবে বলে আশা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত করতে বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ। ৩০০ আসনে একক প্রার্থী মনোনয়ন দিয়ে আগামী সোমবার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তবে সময়সীমা বাড়ালেও এখনও মনোনয়ন ফর্ম নেননি বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সহ তার অনুসারী নেতারা। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জাতীয় পার্টির প্রার্থী তালিকা চূড়ান্ত করতে শুক্রবার সকাল থেকে সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে দলের মনোনয়ন বোর্ড। দলের চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে
প্রথম দিন রংপুর ও রাজশাহী বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। রোববার পর্যন্ত চলবে সাক্ষাৎকার গ্রহণ। শনিবার খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ এবং রোববার ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। আমার এলাকাতে আমি সাংগঠনিকভাবে শক্তিশালী আমি মনে করি। আমি আশাবাদী যে এই লাঙ্গল প্রতীকে আমাকে চূড়ান্তভাবে মনোনয়ন করবেন। আমাকে যদি মনোনীত করা হয় আমি আমার এলাকার জন্য কাজ করব। মনোনয়ন পেলে শতভাগ আশাবাদী আমি বিপুল ভোটে আমি বিজয় লাভ করব। এদিকে হরতাল অবরোধ বিবেচনায় শুক্রবারও রংপুর ও রাজশাহী বিভাগ ছাড়া অন্য বিভাগের প্রার্থীদের মনোনয়ন ফর্ম বিক্রি করছে দলটি। গত 4 দিনে মনোনয়ন ফর্ম নিয়েছেন 1737 জন। আমি কয়লা খনিতে আন্দোলন করেছি এলাকার শ্রমিকদের জন্য, ন্যায্য দাবির আদায়ের জন্য। সাংগঠনিক বিবেচনা করলে আমাদেরকে দলের নমিনেশন দেওয়া উচিত। জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই এখন ইসির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানুষ নির্ভয়ে ভোট দিতে পারলে জাতীয় পার্টি সংখ্যাগরিষ্ঠ আসন পাবে বলে আশা করেন তিনি। আমরা কোনো জোট মহাজোটে না, আমরা আমাদের নিজস্ব প্রতীক নিয়ে 300 আসনে নির্বাচন করব এবং সেই লক্ষ্যে আমাদের প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। 26 তারিখে সাক্ষাৎকার শেষ হবে, 27 তারিখে আমরা ফর্মালি আমাদের 300 আসনের ক্যান্ডিডেট কারা হবে সেটা চূড়ান্ত তালিকা মাননীয় চেয়ারম্যান ডিক্লেয়ার করবেন। যেহেতু এবার বিএনপি নাই, আমরা মনে করছি যে ইলেকশনে যে ভোটাররা আসার সুযোগ পায়, ভোট দিতে পারে, তাহলে আমরা আমাদের প্রতীক নিয়ে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার সম্ভাবনা আছে। এদিকে সময় বাড়ালেও এখনো ফর্ম নেননি দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও সাদ এরশাদ। ফর্ম কেনেননি অনুসারী নেতারাও। প্রধান পৃষ্ঠপোষক উনি যে কোনো সময় ফর্ম নিলে ওনার জন্য কোনো ডেটের বান নেই। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এবারে নির্বাচনেও সেনা মোতায়েনের সম্ভাবনা আছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। অন্যদিকে জনগণ ভোট দিলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে প্রত্যাশা করছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। রংপুর ও মৌলভীবাজারে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা শেষে এসব কথা বলেন তারা। আমাদের প্রতিনিধিদের তথ্যছবিতে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। সংসদ নির্বাচনের মাঠ পর্যায়ের প্রস্তুতি দেখতে দেশের বিভিন্ন এলাকা সফর করছেন নির্বাচন কমিশনাররা। রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পুলিশ, প্রশাসন ও নির্বাচনী কর্মকর্তাদের সাথে বৈঠক করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নানা নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে ইসির অবস্থান তুলে ধরেন তিনি। থাকার সম্ভাবনা খুবই বেশি। আমরা এখন এই ব্যাপারে 100% ডিসিশন নেই, তবে অতীতে সমস্ত নির্বাচনগুলোতে ওনারা থেকেছেন। আমাদের চিন্তা আছে, আমরা সিচুয়েশন বুঝে আমরা সেটা করার চিন্তা নেব। ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারে সেজন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বাস দেন রাশেদা সুলতানা। তবে প্রয়োজনে তফসিল পুনর্বিন্যাসে ইসির পরিকল্পনা থাকলেও ভোটের তারিখ পেছানোর কোনো সুযোগ নেই বলে জানান নির্বাচন কমিশনার। আগে কিন্তু ভোটারদের ভয়ভীতি দেখালে, কোনো রকম হুমকি ধামকি দিলে, কোনো রকম তাদেরকে শাস্তির আওতায় আনার কোনো বিধান ছিল না। এইবারের কমিশন আইন সংশোধন করে এই কাজগুলোকে শাস্তির আওতায় এনেছে। আমি বলবো, যদি কোনো ভোটারকে রাতের অন্ধকারে কোনোভাবে যদি ভয়ভীতি দেখায়, সে যেন নির্ভয়ে আইন প্রয়োগকারী সংস্থার কাছে তার অসুবিধাটা তুলে ধরে। এদিকে মৌলভীবাজার সার্কিট হাউসে রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে ভোটারদের অংশগ্রহণই জরুরি বলে মন্তব্য করেন তিনি। ভোটারের অংশগ্রহণই অংশগ্রহণমূলক, ভোটার আসলেই সেটা অংশগ্রহণমূলক হবে। এখন নির্বাচনে অংশগ্রহণ করে না করে তো আমার উপর নির্ভর করে না, এটা যারা যেই দল তাদের উপর নির্ভর করে, তাদের নেতৃবৃন্দের উপর, তাদের দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করে। এ সময় নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান নির্বাচন কমিশনার আনিসুর রহমান। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। বিএনপি, জামায়াত সহ সমমনা দলগুলোকে নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাই করার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচারমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চাটগাঁর সংবাদ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, যেসব দল আগুন সন্ত্রাস করছে তারা মানবতার শত্রু। অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রদূত এস.এম. আবুল কালাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক নুরুল আফসার চৌধুরী উপস্থিত ছিলেন। সেই সমস্ত দল আগুন সন্ত্রাস চালায় তারা মানবতার শত্রুতে রূপান্তরিত হয়েছে। এরা রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠনে রূপান্তরিত হয়েছে। এদেরকে নির্মূল করতে আমরা বদ্ধপরিকর। ইসরায়েলের পক্ষ নিয়ে আর মানুষের উপর আগুন সন্ত্রাস চালানোর পর আপনাদের জনপ্রিয়তাটা কোথায় একটু যাচাই করুন আল্লাহর ওয়াস্তে। আসল নির্বাচনে আসুন।
জনসমর্থন নেই বলে প্রলোভন দেখিয়ে আওয়ামী লীগ বিরোধী দলের নেতাদের তাদের পক্ষে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, বহুমাত্রিক অপকৌশলের মাধ্যমে একতরফা নির্বাচনের মাস্টার প্ল্যান বাস্তবায়নের চেষ্টা করছে সরকার। তার অভিযোগ, প্রহসনের নির্বাচন বাস্তবায়নে ক্ষমতাসীনরা একদিকে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে জনগণের আন্দোলন দমানোর চেষ্টা করছে, অন্যদিকে বিরোধীদের দলছুট করার চেষ্টা করছে। তিনি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হলে জিতবেন না, এই জিতবেন না কারণেই তিনি আজকে যত ধরনের গণবিরোধী কাজ, যত ধরনের দুর্বিনীত কাজ, যত ধরনের দুরাচারমূলক কাজ, সেই কাজগুলোই তিনি এখন করছেন নির্বাচনকে সামনে রেখে। একদিকে চলছে তার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে জনগণকে দমন করার জন্য যত ধরনের পদক্ষেপ, অন্যদিকে চলছে রাষ্ট্রীয় টাকার লোপাট করে দলছুটদের নিয়ে দল বানানোর কাজ। বিরোধী মতের নেতাকর্মীদের কারাবন্দী করে একতরফা নির্বাচনের চেষ্টা এদেশের মানুষ সফল হতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পেশাজীবী নেতারা। পেশাজীবী সহ বিরোধী দলের সকল নেতার মুক্তি এবং নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশে তারা এসব কথা বলেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগ রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আবারও ক্ষমতা দখলের প্রক্রিয়া শুরু করেছে বলে অভিযোগ করে পেশাজীবী নেতারা। সাজানো মামলায় ফরমাইশি সাজা বন্ধ ও নির্বাচনের তফসিল বাতিল করে দেশকে সংঘাতের হাত থেকে রক্ষা করার আহ্বান জানান তারা। ওমান বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দেওয়ায় শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। দেশের মোট প্রবাসী আয়ের 11% আসে ওমান থেকে। এই অবস্থায় দ্রুত দেশটির শ্রমবাজার খুলতে সরকারকে তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। ওমানের ভিসা বন্ধের সিদ্ধান্ত বাতিলে দেশটির সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। এমদাদুল্লাহ বাবু রিপোর্ট। ওমানে 20 লাখের মতো প্রবাসী কর্মীর কর্মসংস্থান। সরকারি হিসেবে এর মধ্যে বাংলাদেশি 7 লাখের উপরে। বাংলাদেশ থেকে অনেক কর্মী ভ্রমণ ভিসা নিয়ে সেখানে গিয়ে ধরন বদলে কাজ করছেন। কিন্তু গেল 31 অক্টোবর বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করে ওমান। যে অভিযোগগুলো ওনারা দিয়েছেন যে ওখানে ভিজিট ভিসায় গিয়ে লোকজন ওয়ার্ক ভিসা এটা করার চেষ্টা করতেছে, এটার সাথে আমরা উই আর নট কনসার্ন। ট্যুরিজমের উপরে যারা যায় তাদের তো একটা লেভেল থাকবে, তাদের তো স্ট্যান্ডার্ড থাকবে। সেখানে আমরা ইমিগ্রেশন পুলিশ সতর্ক থাকলে পরে আমাদের এগুলো যদি প্রয়োজন মনে করি সেগুলো করা উচিত। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মাধ্যমে এই ভিসাগুলো যায়। তো এটা যখন বন্ধ হয়ে গেল একটা এফেক্ট তো মার্কেটে হবেই। বিশ্লেষকরা বলছেন ওমানের শ্রমবাজার বাংলাদেশের জন্য লাভজনক, তাই দ্রুত সমস্যার সমাধানের পরামর্শ তাদের। একটি শ্রমবাজার যখন বন্ধ হয়ে যায় সেটি খুলতে কিন্তু বেশ অনেক সময় লেগে যায়। আমরা দেখেছি আমাদের দুবাই যখন বন্ধ হয়ে গিয়েছিল, আমাদের অন্য রাষ্ট্রগুলো যখন বন্ধ হয়ে গিয়েছিল, তখন কিন্তু সেটি খুলতে কিন্তু অনেক সময় লেগে যায়। তাই যত দ্রুত সম্ভব আমাদের সরকারকে তাদের মাইগ্রেশন ডিপ্লোমেসি, অভিবাসন কূটনীতিকে জোরদার করে আমাদের ওমানের শ্রমবাজারটি খুলতে পারলে আমাদের যে রিমিটেন্স প্রবাহের যে গতিটা আমরা এখন বাড়তে দেখতে পাচ্ছি, সেই গতিটার সঙ্গে ওমান থেকে প্রেরিত যে অর্থ, সেই অর্থটা যোগ হলে আমরা আমাদের যে আশানুর ফলাফল, আমাদের রিমিটেন্সে যে আশানুর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় আমরা অ্যাড্রেস করতে পারবো। প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, শুধু বাংলাদেশের জন্য নয়, অন্যান্য দেশের জন্যও একই ভিসা নীতি করেছে ওমান। সিদ্ধান্ত বদলাতে এরই মধ্যে বাংলাদেশ দূতাবাস ওমানের সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করেছে। ওনারা কিন্তু যা বন্ধ করেছে সারা বিশ্বের যত কান্ট্রিজ, সাপ্লাইং কান্ট্রিজ আছে সবার জন্য বন্ধ করেছে। অ্যাট দিস মোমেন্ট এক্সেস অলমোস্ট অ্যাবাউট 1-1.5 লাখ মানুষ ওখানে এক্সেস বসে আছে, হু আর নট সাপোজ টু বি দেয়ার। ওরা ওখানে থাকার কথা না, সেই জন্য এটা বন্ধ করা হয়েছে। এটা এখন রিভিউ করা হচ্ছে, ওরা রিঅ্যাসেসমেন্ট করা হচ্ছে, তারপর ওনারা ছাড়বে। অলরেডি আমাদের অ্যাম্বাসেডর যে আছে প্লাস ফরেন মিনিস্ট্রি, এটা নিয়ে যোগাযোগ করা হচ্ছে। চলতি বছর এ পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে ওমান থেকে 258.32 কোটি মার্কিন ডলার প্রবাসী আয় দেশে এসেছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।
রাজধানীর মৌচাকে গোল্ডেন প্লাজা ভবনে মধ্যরাতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের চেষ্টায় আগুন নিভে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে 1:15টার দিকে ভবনের 9 তলায় আগুন লাগে। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক কারণে আগুন লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভবনটিতে বিভিন্ন অফিসের পাশাপাশি কিছু আবাসিক ফ্ল্যাটও আছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নতুন পাঠ্যক্রম বাস্তবসম্মত নয় দাবি করে এইটি বাতিলের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন অভিভাবকরা। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত শিক্ষা আন্দোলনের ব্যানারে এই মানববন্ধন করেন তারা। এ সময় অভিভাবকরা বলেন, নতুন পাঠ্যক্রমে পিছিয়ে পড়বে তাদের সন্তানরা। মনির হোসেন তপু রিপোর্ট। আমাদের কথাগুলো উনি সম্পূর্ণ তুলে ধরেছে, আমি আর পাচ্ছি না নিতে। বিশ্বমানের শিক্ষানীতি বাস্তবায়নে পাইলট প্রকল্প হিসাবে দেশের 20টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলছে নতুন পাঠ্যক্রমে। আগামী বছর থেকে পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠানে তা চালুর কথা রয়েছে। তবে নতুন এই পাঠ্যক্রম চাচ্ছেন না অভিভাবকদের অনেকে। এই নতুন কারিকুলাম বাতিল চাই এবং সেই কারিকুলাম তৈরি করা হবে 50-60, আর যিনি এই কারিকুলাম তৈরি করেছে, যে সমস্যার সৃষ্টি করেছে, সেই তো সমাধান দিবে। এই হুট করে এক বছরে 20টা স্কুলকে পাইলটিং করে তারপরে সারা দেশে সবার উপর চাপিয়ে দেয়া এই কারিকুলামটা শিক্ষা উপযোগী না এবং বাস্তবসম্মত না। শিক্ষানীতি 2010 বিরোধী এই কারিকুলামটা বাতিল করতে হবে, কারণ এই কারিকুলামের মাধ্যমে আমাদের বিজ্ঞান এবং অঙ্ক শিক্ষা এবং কি ভাষা শিক্ষাও ধ্বংস হয়ে যাচ্ছে। আগের শিক্ষা ব্যবস্থার বহাল রাখার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন অভিভাবকরা। শিল্প, সংস্কৃতি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, এই 3টা সাবজেক্টকে মেইন সাবজেক্ট করে আর বাংলা, অঙ্ক, ইংলিশ এগুলাকে অপশনাল করা হয়েছে। ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে বসে আছে, তাদের মধ্যে পড়াশোনা লেখা কিচ্ছু নাই। 60 নম্বরের 2টা সাময়িক লিখিত পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক নেয়ার দাবি অভিভাবকদের। এই যে সংকেতের ব্যবহার, এখন আমি তো বুঝি না, আমাকে বুঝাতে হলে আরেকটা টিচার দরকার। সরকারকে আরেকটা টিচার দিয়ে আমাকে প্রত্যেকটা গার্ডিয়ানকে, বাংলাদেশের প্রতিটা গার্ডিয়ানকে বুঝাবে। বাংলা, ইংলিশ, অঙ্ক যেই সাবজেক্টই বলেন, ওরা গান, নাচ আর অভিনয়, মানে প্রতিটা সাবজেক্টেই এগুলাই। আর হচ্ছে বিভিন্ন আপনার পোস্টার বানানো, ডিজাইন করা। তারা বলছেন, নবম শ্রেণী থেকেই শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী বিষয় নির্বাচনের সুযোগ দিতে হবে। এখানে বারবার নীতি নির্ধারকরা আমাদেরকে যে কথাগুলো বলে উত্তর দিতে চাচ্ছেন, ওনারা কোন যুক্তিতে বলছেন আমি বুঝতেছি না। নম্বর ও গ্রেড ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালুর দাবি জানান আন্দোলনকারী অভিভাবকরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধান 2024 সিজন 3-এর ঢাকা বিভাগীয় অডিশন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর হামদর্দ পাবলিক কলেজে হেফজুল কোরআন সেগমেন্টের অডিশনে অংশ নেন 200 প্রতিযোগী। এর মধ্যে 50 জনকে ইয়েস কার্ড এবং 20 জনকে ওয়েটিং কার্ড দেন বিচারক। এতে উপস্থাপনা করেন আয়োজনটির কোঅর্ডিনেটর মুজাহিদ জামান। বিচারক ছিলেন কারি ফিরোজ, কারি জসিমউদ্দিন, কারি এমদাদ এবং রিয়েলিটি শোর পরিচালক এইচ.এম. বরকতুল্লাহ। প্রতিযোগিতাটির আয়োজন করেছে এটিএন বাংলা ও ন্যাশনাল মিডিয়া সেন্টার। আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী 13 ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। একই সঙ্গে জিম্মি করা আরও 12 থাই নাগরিককেও মুক্তি দিয়েছে তারা। এসব জিম্মিকে আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের হাতে তুলে দিয়েছে হামাস। মুক্তি পাওয়া জিম্মিদের মিশরের রাফা সীমান্ত ক্রসিং দিয়ে মিশরে নিয়ে আসা হয়েছে। সেখানে তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী দপ্তর নিশ্চিত করেছে, ছাড়া পাওয়াদের মধ্যে তাদের 12 নাগরিক রয়েছে। এদিকে মুক্তি পেতে যাওয়া 39 জন নারী শিশুর জন্য সীমান্ত এলাকায় উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে কয়েক হাজার ফিলিস্তিনি। স্থানীয় সময় বিকেলে উত্তর ইসরায়েলের কারাগার থেকে একটি ভ্যান বেরিয়ে যেতে দেখলেও এখনও কোনো বন্দী মুক্ত হয়নি, জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। পার্টেক্স খেলার খবর।
সিলেটে বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টেস্টের টিকিটের মূল্য সর্বনিম্ন 100 টাকা এবং সর্বোচ্চ 1000 টাকা। গ্রিন গ্যালারি ও পশ্চিম গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে 100 টাকা, পূর্ব গ্যালারি 200 ও ক্লাব হাউস 300 টাকা, আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য 1000 টাকা। লাক্কাতুরা সিলেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারে পাওয়া যাবে টিকিট। এছাড়া রিকাবি বাজার সিলেটের জেলা স্টেডিয়ামের বুথেও এই টিকিট মিলবে। 27 নভেম্বর থেকে খেলা চলার সময় প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। 28 নভেম্বর 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। 2024 কোপা আমেরিকা খেলে ফুটবলকে বিদায় জানাবেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া। ইনস্টাগ্রামে এক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানান 35 বছর বয়সী এই মিডফিল্ডার। সর্বশেষ কাতার বিশ্বকাপ শেষেই অবসর নিতে চেয়েছিলেন তিনি, তবে আর্জেন্টিনার 3 তারকাখচিত জার্সিতে আরও কিছুদিন খেলতে চেয়েছেন। এই যাত্রার ইতি টানছেন আগামী কোপা আমেরিকায়। 2008 সালে বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় ডি মারিয়ার। দলে হয়ে 136 ম্যাচ খেলে গোল করেন 29টি। 2008 অলিম্পিকে ডি মারিয়ার গোলেই স্বর্ণপদক জিতেছিল আর্জেন্টিনা। 2022 বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনা দলে ভালো অবদান রেখেছিলেন তিনি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। রোববার একসাথে 300 আসনে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা, বাদ পড়েছেন জনপ্রিয়তা হারানো এমপিরা, অগ্রাধিকার পাচ্ছেন তারকা তরুণ ও নারীরা। জাতীয় পার্টির প্রার্থী ঠিক করতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু, সোমবার জানা যাবে চূড়ান্ত তালিকা, এখনও ফর্ম নেননি রওশন এরশাদ। এবারের সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের আভাস রাশেদা সুলতানার, ভোটাররা এলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে, প্রত্যাশা আনিসুর রহমানের। সরকার জনসমর্থনের অভাবে বিরোধী দলের নেতাদের নিজেদের পক্ষে নেয়ার চেষ্টা করছে অভিযোগ বিএনপির, তফসিল বাতিলের দাবি পেশাজীবীদের। এবং ওমানে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হওয়ায় শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা, দ্রুত অচলাবস্থা নিরসনের তাগিদ দিলেন বিশ্লেষকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।